হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব একটি এসে বা প্রবন্ধ, চার্লস ল্যাম্বের লেখা ড্রিম চিলড্রেন এ রেভারি। তো সবার আগে চার্লস ল্যাম্ব সম্পর্কে একটু জেনে নিই। তো চার্লস ল্যাম্ব জন্মগ্রহণ করেছিলেন 1775 এবং তার মৃত্যু হয়েছিল 1834-এ। তিনি ছিলেন একজন বিখ্যাত এসেইস্ট মানে প্রবন্ধকার, পোয়েট মানে কবি এবং ক্রিটিক মানে সমালোচক। তিনি বিখ্যাত মূলত এজেস অফ এলিয়া নামক প্রবন্ধ সংগ্রহের জন্য কিন্তু তিনি সব থেকে বেশি বিখ্যাত। তার লেখায় স্মৃতিচারণ, কোমলতা, হিউমার ও মানসিক আবেগের সংমিশ্রণ রয়েছে। তিনি বিশেষ করে তার বোন মেরি ল্যাম্বের প্রতি গভীর ভালোবাসা ও পারিবারিক স্মৃতিকে সাহিত্য রূপ দেওয়ার জন্য স্মরণীয়। আর এই ড্রিম চিলড্রেন রিভারি হলো চার্লস ল্যাম্বের অন্যতম জনপ্রিয় ব্যক্তিগত প্রবন্ধ। এটি একটি স্বপ্নঘন স্মৃতিচারণামূলক গদ্য, যেখানে লেখক তার কল্পিত দুই সন্তানের সঙ্গে পারিবারিক কাহিনী ভাগ করে নিচ্ছেন। ধীরে ধীরে বোঝা যায় এই সন্তানেরা বাস্তব নয়, তারা তার কল্পনারই সৃষ্টি। প্রবন্ধটি স্বপ্ন ও বাস্তব, বেদনা ও ভালোবাসার, আত্মজীবনী ও কল্পনার মিশেলে গঠিত। এখানে ল্যাম্ব তার না পূরণ হওয়া পারিবারিক জীবনের ইচ্ছা প্রকাশ করেছেন। এজেটির রচনার সময়কাল হচ্ছে আনুমানিক 1821 সাল 1821 এবং এটি প্রথম পাবলিশড হয় জানুয়ারি 1822-তে। আর এই এসেটি লন্ডন ম্যাগাজিনে প্রকাশিত হয় এবং পরে এসেস অফ এলিয়া 1823 সালে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। তো এই এসেটির যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে প্রবন্ধটি মূলত আত্মজীবনীর অংশ। তার ল্যাম্ব কখনো বিয়ে করেনি এবং সারা জীবন তার মানসিক অসুস্থ বোন মেরির দেখভাল করেছেন। এই প্রবন্ধে তিনি একটি কল্পিত পরিবার, স্ত্রী অ্যালিস, যার আদলে আসল নাম হচ্ছে অ্যানা সিমন্স, ও সন্তানদের কথা বলেন, যেটি ছিল তার অমিল জীবনের প্রতিফলন। এটি একটি মর্মস্পর্শী কল্পচিত্র, যেখানে ল্যাম্বের অবদমিত বেদনা ও আকাঙ্ক্ষার ছাপ কিন্তু স্পষ্ট। তো এই এসেটিতে যেই ক্যারেক্টারগুলো পাই আমরা, সেগুলো হচ্ছে দ্য ন্যারেটর, যার নাম কিন্তু এখানে এলিয়া, মানে চার্লস ল্যাম্ব নিজেই কিন্তু এখানে এলিয়া। হি টেলস দ্য স্টোরি ইন দ্য ফার্স্ট পার্সন, মানে ফার্স্ট পার্সন পার্সপেক্টিভে কিন্তু এই স্টোরিটি লেখা, এই এসেটি লেখা। এবং এটি কিন্তু তিনি তার জীবনের এই এসের মাধ্যমে তিনি তার জীবনের স্মৃতিচারণা করেন কল্পিত সন্তানদের সামনে। তার ভাষা আবেগপ্রবণ ও স্নেহময়। অ্যালিস হলেন এই কল্পিত শিশুদের মা, তার চরিত্রটি অ্যান সিমন্সের আদলে তৈরি, যাকে ল্যাম্ব ভালোবাসতেন কিন্তু বিয়ে করতে পারেনি। তিনি হারানো প্রেম ও অপূর্ণ পারিবারিক জীবনের প্রতীক। এছাড়া রয়েছে জন এল, ল্যাম্বের দাদা। জন এল সম্ভবত চার্লস ল্যাম্বের আসল দাদা জন ল্যাম্বকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করা হয়েছে এখানে। তিনি ছিলেন সাহসী, উদার ও পরোপকারী। এছাড়া রয়েছে তার দুজন যে ড্রিম চিলড্রেন, তারা জন এবং অ্যালিস। একজন ছিল জন এবং একটি মেয়ে অ্যালিস। তো ছেলেটির নাম হচ্ছে জন। এই দুই কল্পিত সন্তান ল্যাম্বের মনে সৃষ্টি। প্রবন্ধের শেষে দেখা যায় তারা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, এরা ছিল কেবল স্বপ্নের সন্তান। তো এখন চলো এই যে প্রবন্ধটি রয়েছে সেটা লাইন বাই লাইন অ্যানালাইসিস করা যাক। এই এসেটির একটি সারাংশ বা সামারি কিন্তু অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এবং এখানে কিন্তু আমি সম্পূর্ণ লাইন বাই লাইন অ্যানালাইসিস করবো, প্রত্যেকটা লাইন মানে সম্পূর্ণ এসেটাই কিন্তু এখানে আলোচনা করা হবে। তো ধৈর্য ধরে কিন্তু শেষ অব্দি ভিডিওটি দেখবে। তো বলেছে, চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স। তো যে শিশুরা রয়েছে তারা কিন্তু তাদের যে বড় বা গুরুজন তাদের সম্পর্কে কিন্তু গল্প শুনতে ভীষণ ভালোবাসে। হোয়েন দে আর চিলড্রেন, যখন তারা শিশু থাকে, হোয়েন দে ওয়ার চিলড্রেন, টু স্ট্রেচ দেয়ার ইমাজিনেশন টু দ্য কনসেপশন অফ ট্র্যাডিশনালি গ্রেট আঙ্কেল অর গ্র্যান্ড ডেম হুম দে নেভার স। তো তার যে গ্রেট আঙ্কেল বা গ্র্যান্ড ডে মানে গ্র্যান্ড মাদার যারা আছে, তাদেরকে তারা মানে শিশুরা যখন যারা কখনো দেখেনি তাদের সম্পর্কে তাদের ইমাজিনেশন, তাদের যে কল্পনা, সেটাকে আরো বেশি বাড়ানোর জন্য তারা কিন্তু এই বড়দের সম্পর্কে গল্প শুনতে বিশেষ ভালোবাসে। It was in this spirit that my little ones crept about me on the other evening to hear about their great grandmother field. তো এখানে বলছে যে it was in that spirit, এইভাবেই কিন্তু my little ones মানে আমার যে ছোট শিশুরা রয়েছে, crept about me আমার পাশে এসে জড়ো হয়ে বসে, other evening to hear about their grandmother field এক সন্ধেবেলায় তাদের যে গ্র্যান্ডমাদার রয়েছে তার নাম হচ্ছে ফিল, তার সম্পর্কে গল্প শোনার জন্য। who lived in a great house in Norfolk। আর তাদের যে গ্র্যান্ডমাদার মানে গ্রেট গ্র্যান্ডমাদার মানে তাদের বাবার যে গ্র্যান্ডমাদার, তিনি কিন্তু এই কোথায় থাকতেন, নরফোকের একটি বড় বাড়িতে থাকতেন। 100 times bigger than that in which they and papa lived। তো তারা এবং তাদের যে বাবা মানে এই ন্যারেটর, তারা এখন যে বাড়িতে থাকে সেটার থেকে প্রায় 100 গুণ বড়। which had been the scene, so at least it was generally believed in that part of the country। তো এটা এতটাই বড়
যে ওই যে কান্ট্রির যে অংশ, সেই দেশের একটি অংশে এই বাড়িটি মানে এরকম আর বাড়ি আর ছিল না। অফ দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট হুইচ দে হ্যাড লেটলি বিকাম ফ্যামিলিয়ার উইথ ফ্রম দ্য ব্যালাড অফ চিলড্রেন ইন দ্য উড। আর এটা কিন্তু মানে যেটা ফেমাস হয়েছিল যেই কারণে, সেটা হচ্ছে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট রয়েছে সেখানে, একটি মানে খুবই দুঃখের একটা কাহিনী রয়েছে, আর সেটি ফেমাস হয়েছিল, সেটির সাথে মানুষ পরিচিত হয়েছিল ব্যালাড অফ দ্য চিলড্রেন অফ দ্য উড। ঠিক আছে, চিলড্রেন অফ উডের একটি ব্যালাড রয়েছে, সেটা থেকে কিন্তু সেই দুঃখের গল্প সম্পর্কে, সেই বাড়ির সম্পর্কে যে একটি দুঃখ গাথা আছে সেটা সম্পর্কে সবাই পরিচিত হয়েছিল। Certain it is that the whole story of the children and their cruel uncle, আর সেই যে গল্পটি ছিল সেটি ছিল দুটি ছোট শিশু এবং তাদের যে নিষ্ঠুর আঙ্কেল রয়েছে, was to be seen fairly carved out in the wood upon the chimney piece of the great hall। তো সেই বাড়ির যে গ্রেট হল রয়েছে সেখানে যে চিমনি পিস রয়েছে, সেই চিমনির যে পিসটা সেটা কাঠের তৈরি, তো তার উপরে কিন্তু তাদের যে গল্পটা সেটা কিন্তু খোদাই করা ছিল সেই শিশু এবং তাদের নিষ্ঠুর আঙ্কেলের। The whole story down to the robin redbreast, আর till a foolish rich person pulled it down to set up a marble one modern invention in its stead উইথ নো স্টোরি আপন ইট। তো এই গোটা গল্পটি কে বলেছিল? এই গোটা গল্পটি সবার আগে প্রথম প্রকাশ এনেছিল রবিন রেডব্রেস্ট, যেটা একটি পাখি। তো এই পাখিটিই কিন্তু এই শিশু এবং তাদের যে নিষ্ঠুর আঙ্কেলের গল্প সেটা সবার সামনে এনেছিল, এবং এই গল্পটি কিন্তু তাদের যে গ্র্যান্ডমাদার যে বাড়িতে থাকতো সেই বাড়ির চিমনি পিসের উপর খোদাই করা ছিল। ঠিক আছে, এবং এটি ততক্ষণ অব্দি সেখানে ছিল যতক্ষণ একটি ফুলিশ রিচ পার্সন, একটা মানে বোকা বড় লোক, মানে বোকা ধনী লোক ওই চিমনি যে পিসটা রয়েছে কাঠের সেটাকে মানে খুলে ফেলে, ডাউন ইট সেট আপ, নতুন একটা মার্বেলের একটা মডার্ন একটা সেখানে চিমনি পিস বসায়, এবং সেখানে কিন্তু কোনো স্টোরি আর লেখা থাকে না। তো সেই কাঠের পিসটায় কিন্তু সেই গল্পটি লেখা ছিল। হিয়ার অ্যালাইস পুট আউট ওয়ান অফ আর ডিয়ার মাদার্স লুক টু টেন্ডার টু বি কল্ড আপব্রাইডিং। আর তখন যে অ্যালাইস রয়েছে, তার যে মেয়ে সন্তানটি রয়েছে অ্যালাইস, পুট আউট ওয়ান অফ আর ডিয়ার মাদার্স লুকস, তো তাকে দেখতে অনেকটা তার মায়ের মতনই, টু টেন্ডার টু বি কল্ড আপব্রাইডিং, আর তাকে দেখে মনে হচ্ছে যে তাকে মানে সে এখন একদম কোমল। ঠিক আছে, দেন আই ওয়েন্ট অন টু সে হাউ রিলিজিয়াস অ্যান্ড গুড দেয়ার গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়াজ। তারপর কিন্তু আমি তাদেরকে বলতে চাইলাম যে তাদের যে গ্র্যান্ডমাদার ছিল, তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার ছিল, মানে আমার যে গ্র্যান্ডমাদার, সে কতটা রিলিজিয়াস ছিল, কতটা ধার্মিক ছিল এবং কতটা ভালো ছিল। হাউ বিলাভেড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিবডি, কিভাবে সকলের প্রিয় সে তিনি ছিলেন এবং কিভাবে সকলে তাকে সম্মান করতেন। দো শি ওয়াজ নট ইনডিড দ্য মিস্ট্রেস অফ দ্য গ্রেট হাউস, যদিও সে সেই বড় বাড়ির মালিক ছিল না, বাট হ্যাড অনলি দ্য চার্জ অফ ইট, কিন্তু সে কিন্তু সেই বাড়ির দায়িত্বে ছিল। ঠিক আছে, আর ইয়েট ইন সাম রেসপেক্টস she might be said to be the mistress of it too, এবং কোনো না কোনো ভাবে তাকে কিন্তু এই বাড়ির মিস্ট্রেস মানে মালিকও বলা যেতে পারে, যদিও তিনি এই বাড়িতে দায়িত্বে ছিলেন কিন্তু তিনি কিন্তু এই বাড়ির মালিকের মতনই ছিলেন। কমিটেড টু হার বাই ওনার, তো তাকে কিন্তু এই বাড়ির দায়িত্বটা দেওয়া হয়েছিল, সেই বাড়ির যে মালিক সেই কিন্তু তাকে দায়িত্ব দিয়েছিল। আর এই ওনারটা হু প্রিফার লিভিং ইন এ নিউয়ার অ্যান্ড মোর ফ্যাশনেবল ম্যানশন হুইচ হি হ্যাড পারচেজ সামওয়্যার ইন দ্য অ্যাডজয়নিং কান্ট্রি। তো এই যে ওনার রয়েছে এই বড় বাড়িটি, সে কিন্তু মানে প্রিফার করতেন, পছন্দ করতেন এর থেকেও বড় একটা ফ্যাশনেবল মানে প্রাসাদে থাকার জন্য, বড় একটা ম্যানশনে থাকার জন্য, যেখানে মানে এটাই এই বাড়ি থেকে কিছুটা কাছেই এরকম একটা কান্ট্রি, মানে এরকম একটা গ্রাম্য পরিবেশে। বাট স্টিল শি লিভড ইন ইট ইন এ ম্যানার অ্যাজ ইফ ইট হ্যাড বিন হার ওন। তবুও কিন্তু তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার, তিনি এই বাড়িতে এমন ভাবে থাকতেন যেন সেই বাড়িটি কিন্তু তার নিজের। অ্যান্ড কেপ্ট আপ দ্য ডিগনিটি অফ দ্য গ্রেট হাউস ইন এ শর্ট হোয়াইল শি লিভড, আর যতদিন তিনি বেঁচে ছিলেন এই বাড়ির ডিগনিটি মানে আত্মমর্যাদা সেটা কিন্তু বজায় রেখেছিলেন। which afterward came to decay, যেটা কিনা তার পরবর্তীকালে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। and was nearly pulled down, তারপর কিন্তু প্রায় ভেঙে ফেলা হয়। and all its old ornaments stripped and carried away to the owner's other's house, আর এই বাড়ির যত আসবাবপত্র ছিল, যত সাজানো জিনিস ছিল, সব কিন্তু সেই বাড়ির মালিকের বাড়িতে নিয়ে যাওয়া হয়, নতুন বাড়িতে নিয়ে যাওয়া হয়। where they were set up, যেখানে তাদেরকে সাজানো হলো আবার নতুন করে। and looked as awkward as if someone were to carry away the old tombs they had seen lately at the abbey. abbey মানে হচ্ছে যেখানে সকলের সমাধি দেওয়া থাকে, সমাধিস্থান। and stick them up in Lady C. George's great drawing room, তো এই যে আসবাবপত্রগুলো পুরোনো বাড়ি থেকে নতুন বাড়ি থেকে নিয়ে গিয়ে লাগালো সেই বাড়ির মালিক, তো সেটাকে এমন একটা দেখে লাগছিল যেন যে কোনো একটা পুরোনো টম মানে পুরোনো একটা সমাধি কোনো একটা অ্যাবে থেকে তুলে নিয়ে গিয়ে লেডি সি স্টুয়ার্টি গ্লিল্ড ড্রয়িং রুমে বসানো হয়েছে। ঠিক আছে,
মানে এতটাই বেমানান ছিল সেই আসবাবপত্রগুলো নতুন বাড়িটিতে। হিয়ার জন স্মাইলড, এখানে জন কিন্তু একটু হাসলো, অ্যাজ মাচ অ্যাজ টু সে দ্যাট উড বি ফুলিশ ইনডিড, আর যেটা দেখতে অনেকটা বোকামো মনে হলো। অ্যান্ড দেন আই টোল্ড হাউ হোয়েন শি কেম টু ডাই, এবং তারপর আমি বললাম যে আম যে কিভাবে তার যে গ্রেট গ্র্যান্ডমাদার তিনি কিভাবে মারা গেলেন। হার ফিউনারাল ওয়াজ অ্যাটেন্ডেড বাই এ কনকোর্স অফ দ্য অল দ্য পোর, আর তার যে ফিউনারাল, তার যে শেষ যাত্রা, সেটা সমস্ত গরিব মানুষরা এসে কিন্তু জড়ো হয়েছিলেন। অ্যান্ড সাম অফ দ্য জেন্ট্রি টু, আর কিছু জেন্টেলম্যানও কিন্তু সেখানে এসেছিলেন, অফ দ্য নেইবারহুড, সেই প্রতিবেশী থেকে। অ্যান্ড মেনি মাইলস রাউন্ড, এবং অনেক মাইল দূর দূর থেকেও কিন্তু লোকজন তার শেষ যাত্রা এসেছিল। টু শো দেয়ার রেসপেক্ট ফর দ্য মেমোরি, আর তার ফর হার মেমোরি, এবং তার স্মৃতি রক্ষার্থে, তার স্মৃতিকে সম্মান জানাতে কিন্তু সবাই সেখানে এসেছিল। বিকজ শি হ্যাড বিন সাচ এ গুড অ্যান্ড রিলিজিয়াস ওম্যান, কারণ তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার তিনি খুবই ধার্মিক এবং ভালো একজন মহিলা ছিলেন। সো গুড ইনডিড দ্যাট শি নিউ অল দ্য সালট্রি বাই হার্ট। সালট্রি মানে এখানে হচ্ছে গিয়ে বাইবেলের কিছু গান, ধার্মিক গান, সেগুলো কিন্তু তাদের গ্র্যান্ডমাদার খুব সুন্দরভাবে একদম হৃদয় থেকে অন্তস্থ ছিল তার সেই গানগুলো, সেগুলো খুব ভালো জানতো। অ্যান্ড এ গ্রেট পার্ট অফ দ্য টেস্টামেন্ট বিসেট, আর তার সাথে কিন্তু টেস্টামেন্টের একটা বড় অংশ তিনি কিন্তু ভালোভাবে জানতেন। তো এই জন্য কিন্তু তাকে ধার্মিক বলা হয়েছে। হে লিটল অ্যালাইস, একটু দাঁড়াও। হেয়ার লিটল অ্যালাইস স্প্রেড হার হ্যান্ডস, এখানে যে লিটল অ্যালাইস তার হাতগুলোকে ছড়িয়ে দেয়। দেন আই টোল্ড হোয়াট এ টল আপরাইট গ্রেসফুল পার্সন দিয়ার গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়ান্স ওয়াজ। তারপর আমি বললাম যে তাদের গ্রেট গ্র্যান্ডমাদার কিরকম টল, মানে এখানে লম্বা বোঝানো হয়েছে, আপরাইট মানে সৎ, এবং গ্রেসফুল মানে কতটা সুন্দর, মানে সুন্দর ওনার যে আচার আচরণ ভঙ্গিমা কতটা সুন্দর তাদের গ্রেট গ্র্যান্ডমাদারের, সেটা আমি তাদেরকে বললাম। অ্যান্ড হাউ ইন হার ইউথ শি ওয়াজ এস্টিম দ্য বেস্ট ডান্সার, আর তিনি তার যে যৌবন অবস্থায় তিনি কতটা, মানে তিনি একজন মানে বেস্ট ডান্সার ছিলেন, ঠিক আছে, একজন মানে বেস্ট নৃত্যশিল্পী ছিলেন। হেয়ার অ্যালাইস লিটল রাইট ফুট প্লেট ইন অ্যান ইনভলান্টারি মুভমেন্ট, এখানে এই কথাটা শোনার পর তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার সুন্দর ডান্স করতেন, এই কথাটা শোনার পর অ্যালাইসের যে ছোট্ট পাটি রয়েছে সেটাও কিন্তু একটু নড়াচড়া করতে শুরু করলো, মানে তারও পায়ে একটু কিন্তু ডান্সের ছন্দ, নৃত্যের ছন্দ কিন্তু চলে আসলো। টিল আপন মাই লুকিং গ্রেভ ইট এক্সিস্টেড, যতক্ষণ আমি দেখলাম ততক্ষণ, মানে আমি তাকানো অব্দি কিন্তু ততক্ষণ কিন্তু সে তার পাটা নাড়াচ্ছিল। দ্য বেস্ট ডান্সার আই ওয়াজ সেইং ইন দ্য কান্ট্রি, সেই অঞ্চলের কিন্তু বেস্ট ডান্সার ছিল। টিল এ ক্রুয়েল ডিজিজ, যতক্ষণ না অব্দি একটি নিষ্ঠুর রোগ কল্ড এ ক্যান্সার রোগী কেম অ্যান্ড বোর্ড হার ডাউন উইথ পেন, আর যেটা তাকে কিনা একদম মানে ভেঙে ফেললো, একদম মানে রোগাক্রান্ত করে দিল ও মানে ব্যথার জেরে। বাট ইট কুড নেভার বেন্ড হার গুড স্পিরিট, কিন্তু তার যে ভালো যে উদ্যম যে আত্মা, সেটাকে কিন্তু দমিয়ে দিতে পারেনি, ঠিক আছে, উদ্যমতাটাকে কিন্তু দমিয়ে দিতে পারেনি এই রোগটি। অর মেক দেম স্টুপ, আর তাকে কিন্তু ঝুঁকিও দিতে পারেনি। বাট দে ওয়ার স্টিল আপরাইট, তার যে আত্মা, তার যে সত্তা, সেটা কিন্তু তখন একদম শক্তপোক্ত, ঠিক আছে, তখনও সুঠামো। বিকজ শি ওয়াজ সো গুড অ্যান্ড রিলিজিয়াস, কারণ এর সবকিছুর পেছনে কারণ হচ্ছে তিনি ছিলেন খুব ভালো এবং ধার্মিক। দেন আই টোল্ড হাউ শি ওয়াজ ইউজ টু স্লিপ, এবং তারপর আমি বললাম যে তিনি কিভাবে ঘুমোতেন। হারসেলফ ইন অ্যালোন চেম্বার ফর দ্য গ্রেট লোন হাউস, সে কিভাবে একটা ফাঁকা বাড়িতে একটা বড় চেম্বারে, একটা ঘরে কিভাবে ঘুমোতো। How she believed that an apparition of two infants was to be seen at the midnight gliding up and down the staircase near where she slept, but she said those innocents would do her no harm. And how I frightened used to be, though in those days I had my maid to sleep with me because I was never half so good religious as she. দেখো এখানে বলেছে যে তিনি কিভাবে তার ঘরের মধ্যে ঘুমোতেন, কারণ তার যে বিছানাটা রয়েছে তার সামনেই যে সিঁড়িটা রয়েছে, স্টেয়ারকেস রয়েছে, সেই সিঁড়ি দিয়ে দুটো বাচ্চা ওঠানামা করতো, ঠিক আছে, টু ইনফ্যান্টস। এই টু ইনফ্যান্টস কারা, যাদের কথা সেই বাড়ির সেই চিমনির মধ্যে লেখা ছিল, দুটি বাচ্চা এবং তাদের যে নিষ্ঠুর যে আঙ্কেল, তাদের কথা, তাদের যে ব্যালেট, সেই দুটি বাচ্চাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছিল। তো তাদের যে সেই যে দুটি বাচ্চা, তারা কিন্তু এখনো সেই বাড়িটিতে বসবাস করে, তাদের সঙ্গেই কিন্তু সেই যে গ্রেট গ্র্যান্ডমাদার তিনি থাকতেন, এবং তার গ্রেট গ্র্যান্ডমাদার বলতেন যে যে তারা এই দুটো বাচ্চা কখনোই তার কোনো ক্ষতি করবে না, তারা খুবই ইনোসেন্ট, ঠিক আছে। কিন্তু আমি মানে এই লেখক ন্যারেটর তিনি কিন্তু ভীষণ ভয় পেতেন, ঠিক আছে। আর কেন, দো ইন দোজ ডেজ, কিন্তু সেই দিনগুলোতে আই হ্যাড মাই মেড টু স্লিপ উইথ মি, আর ন্যারেটরের সাথে কিন্তু তার যে মেড, তার যে কাজের লোক, মানে হেল্পার, তার দেখাশোনা করতেন, তিনি কিন্তু তার সঙ্গেই ঘুমাতেন। বিকজ আই ওয়াজ নেভার হাফ সো গুড আর রিলিজিয়াস অ্যাজ শি, কারণ আমি জানতাম আমি তো দাদিমা মানে এই গ্র্যান্ডমাদারের মতন অতটা গুড মানে ভালো আর ধার্মিকও নই। অ্যান্ড ইয়েট
আই নেভার স দ্য ইনফ্যান্টস, কিন্তু তবুও আমি কিন্তু কখনো সেই ইনফ্যান্টস মানে সেই শিশুগুলোকে দেখিনি। হিয়ার জন এক্সপ্যান্ডেড অল হিজ আইব্রোস অ্যান্ড ট্রাইড টু লুক কারেজিয়াস। এখানে জনের যে মানে ছেলেটি যে রয়েছে, ছোট ছেলে বাচ্চাটি, সেই জনের যে ভুরুগুলো সেটা কিন্তু একটু বড় বড় হলো, একটু উঁচু করলো এবং সে কিন্তু সমস্ত যে সাহস রয়েছে তার সেগুলো সব দেখানোর চেষ্টা করলো। দো আই টোল্ড হাউ গুড শি ওয়াজ টু অল হার গ্র্যান্ড চিলড্রেন, তবু আমি বললাম যে তিনি তার যে গ্র্যান্ড চিলড্রেন রয়েছে, যে নাতি নাতনিরা রয়েছে তাদেরকে কত ভালোবাসতেন। হ্যাভিং আস টু দ্য গ্রেট হাউস ইন দ্য হলিডেজ, আমাদেরকে সেই বাড়িতে ছুটির দিনগুলোতে নিয়ে যেতেন। ওয়ের I in particular used to spend many hours by myself, যেখানে আমি অনেক সময় কাটাতাম নিজের মতন করে, in gazing upon the old bust of the 12 Caesars that had been emperors of Rome, till the old marble heads would have seems to live again, or I to be turned into the marble them, and how I never could be tired with roaming about the huge mansion with its vast empty rooms with their worn out hangings, fluttering tapestry and carved oaken panels with the gliding almost wrapped out। তো দেখো এখানে কিন্তু সেই যে গ্রেট গ্র্যান্ডমাদারের যে বাড়ি রয়েছে সেখানে যে সমস্ত আসবাবপত্র রয়েছে, বড় বড় পিলার গুলো রয়েছে, ঠিক আছে। তো 12 সিজার্স রয়েছে যেটা কিনা এমপ্রেস অফ রোমের মতন প্রায়, সেগুলোর সাথে তুলনা করা হয়েছে। মার্বেল হেডস রয়েছে, এগুলো দেখে দেখে বেড়াতো সারা বাড়িতে, ঠিক আছে। এগুলো দেখতো আর এনজয় করতো, ঠিক আছে। বড় বড় যে থাকা ঘরগুলো রয়েছে যেখানে হ্যাঙ্গিংস রয়েছে, দেওয়ালে ঝোলানো জিনিস রয়েছে, ট্যাপেস্ট্রি রয়েছে, এগুলো দেখতে কিন্তু বেশ ভালোবাসতো, ঠিক আছে, এই যে নারীটা তিনি। সামটাইমস ইন দ্য স্পেশিয়াস ওল্ড ফ্যাশন গার্ডেন্স, কখনো তিনি সেই যে পুরোনো ধাঁচের যে বাগানটি রয়েছে সেখানে যেতেন। হুইচ আই হ্যাড অলমোস্ট টু মাইসেলফ, যেখানে আমি একা একাই সবসময় ঘুরতাম এবং আমি আমার মধ্যেই থাকতাম। আনলেস ওয়েন নাও অ্যান্ড দেন এ সলিটারি গার্ডেন ম্যান উড ক্রস মি, যতক্ষণ না অব্দি মানে যখন যখন তখন সেখানে যে মালিটি রয়েছে বাগানে সে আমাকে ক্রস করে যেত। অ্যান্ড হাউ দ্য নেকটারিনস অ্যান্ড দ্য পিচেস হ্যাং আপন দ্য ওয়ালস উইদাউট মাই এভার অফারিং টু প্লাগ দেম, আর কিভাবে যে নেকটারিনস কিছু ফল যেমন পিচ এগুলো কিন্তু ওই ওয়ালের উপর ঝুলে থাকতো, কিন্তু কখনোই আমার হাত ওখানে যেত না, মানে আমার মন চাইতো না সেগুলোকে মানে পারতে। বিকজ দে ওয়ার ফরবিডেন ফ্রুট, কারণ সেগুলো নিষিদ্ধ ফ্রুট ছিল, মানে সে ফলগুলো অত খাওয়ার উপযোগী ছিল না, খাওয়া যেত না। আনলেস নাও অ্যান্ড দেন বিকজ আই হ্যাড মোর প্লেজার ইজ স্ট্রলিং অ্যাবাউট অ্যামং দ্য ওল্ড মেলানকলি লুকিং ইউ ট্রিজ, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগতো ওই ফলগুলো পাড়াতে, কিন্তু আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আমার ভালো লাগতো ওই বাগানে স্ট্রলিং মানে ঘুরে বেড়াতে ভালো লাগতো। ওল্ড মেলানকলি লুকিং ইউ ট্রিজ, সেই যে ইউ ট্রি গুলো আছে সেইগুলোর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো। অর দ্য ফার, সেই ফার গাছগুলো দেখতে ভালো লাগতো। অ্যান্ড পিকিং আপ দ্য রেড বেরিজ, আর সেখানে যে রেড বেরি গুলো ছিল সেগুলো তুলতে ভালো লাগতো। অ্যান্ড দ্য ফার অ্যাপেলস, আর ফার অ্যাপেলস গুলো ছিল হুইচ আর গুড ফর নাথিং বাট টু লুক এট, যেগুলো কিনা দেখতে অতটা মানে কোনো কিছুর জন্য ভালো ছিল না, মানে খাওয়ার জন্য তো ভালোই ছিল না, তবুও দেখতে বেশ আমার ভালো লাগতো। অর ইন লাইং অ্যাবাউট আপন দ্য ফ্রেশ গ্রাস, আবার কখনো কখনো সেখানে যে সুন্দর সতেজ ঘাসগুলো রয়েছে সেগুলোর উপর শুয়ে থাকতে ভীষণ ভালো লাগতো। উইথ অল দ্য ফাইন গার্ডেন স্মেলস অ্যারাউন্ড মি, আর আমি যখন সেখানে শুয়ে থাকতাম তখন বাগানের যে সুন্দর গন্ধ সেগুলো আমার চারদিকে ভেসে বেড়াতো। আর বাস্কিং ইন দ্য অরেঞ্জারি, আর যে অরেঞ্জের যে বাগান রয়েছে সেখানে আমার শুয়ে থাকতে ভালো লাগতো। বাস্কিং মানে কি, রৌদ্র স্নাত হওয়া, মানে রৌদ্রে স্নান করা এরকম, মানে সেই অরেঞ্জের বাগানে শুয়ে আমার বাস্কিং করতে ভালো লাগতো। টিল আই কুড অলমোস্ট ফ্যান্সি মাইসেলফ রাইপেনিং, আর আমি নিজেকেও মানে সেখানে শুয়ে শুয়ে ইমাজিন করতাম, কল্পনা করতাম যে আমিও পেকে যাচ্ছি ফলগুলোর সাথে। অ্যালং উইথ দ্য অরেঞ্জেস, সেই অরেঞ্জের সাথে, আর লাইমস ইন দ্য গ্রেটফুল ওয়ার্ম, সেই সুন্দর রোদের যে উষ্ণতা, সেই উষ্ণ গরমের মধ্যে আমিও কিন্তু সেই অরেঞ্জের সঙ্গে এবং সেই লেবুগুলির সঙ্গে আমিও কিন্তু পেকে যাচ্ছি, এরকম আমি ইমাজিন করতাম। অর ইন ওয়াচিং দ্য ডেস দ্য ডার্টেড টু অ্যান্ড দ্য ফ্রো ইন ফিশ পন্ড, আর সেই যে ফিশ পন্ড গুলো রয়েছে, মাছের যে পুকুর যে রয়েছে সেখানে মাছের লাফানো ঝাঁপানো দেখতে আমার ভালো লাগতো। অ্যাট দ্য বটম অফ দ্য গার্ডেন উইথ হেয়ার অ্যান্ড দেয়ার এ গ্রেট সালকি পাইক হ্যাঙ্গিং মিডওয়ে ডাউন দ্য ওয়াটার ইজ সাইলেন্ট স্টেট, আর সেখানে একটা পাইক মাছ ছিল যেটা কিনা চুপচাপ বসে থাকতো জলের মধ্যে। অ্যাজ ইফ ইট মকড অ্যাট দেয়ার ইম্পার্টেনিং ফ্রিস্কিং, যেটা কিনা মনে হচ্ছে দেখে যেন মজা করছে বাকিদের লাফানো ঝাঁপানো দেখে। আই হ্যাড মোর প্লেজার ইন দিস busy idle diversion than in the sweet flavors of peaches, nectarines, oranges and such like common beds of children। তো বলছে আমার ওই বাগানে যে ফলগুলো রয়েছে নেকটারিন, অরেঞ্জ, পিচ, যেগুলোতে বাচ্চাদের সাধারণত লোভ থাকে সেগুলোর দিকে আমার অত মন ছিল না। আমার মন ভালো লাগতো এই সমস্ত যে অলস করা জিনিসগুলো রয়েছে, বিজি জিনিসগুলো, ওই যে মাছ দেখা, গাছ দেখা, শুয়ে শুয়ে রোদ্রে স্নান করা, এগুলো আমার বেশ ভালো লাগতো। হেয়ার জন সিরিলি
slyly deposited back upon the plate a bunch of grapes। এখানে কিন্তু জন পেছনে ঝুঁকে একটুখানি একটা প্লেটের থেকে একটা যে আঙুরের ছুপি সেটা নিল, আঙুরের ছোকা, which not unobserved by Alice, যেটা কিনা অ্যালিসও মানে অলক্ষ্যে গেল না, অ্যালিসের অলক্ষ্যেও গেল না, মানে অ্যালিস ওটা নোটিস করলো। He had meditated dividing with her and both seemed willing to relinquish them for the present as irrelevant। তো তাদের কিন্তু এই গল্পটা এখন শুনতে অতটা মনে হচ্ছে দেখেছে ভাল লাগছে না, কারণ তারা তো গ্রেট গ্র্যান্ডমাদারের গল্প শুনছিল, এখন তো তাদের বাবা তাদের নিজের গল্প হঠাৎ করে শোনাটা শুরু করলো। ঠিক আছে, ন্যারেটর কিন্তু নিজের কথা এখানে বলছে। দেন ইন সাম হোয়াট এ মোর হাইটেন টোন আই টোল্ড হাউ, তারপর আমি আমার টোনটাকে একটু চেঞ্জ করলাম, একটু উচ্চ গলায় বললাম, আই টোল্ড হাউ, আমি বললাম কিভাবে, দাও দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল লাভড অল দ্য গ্র্যান্ড চিলড্রেন, কিভাবে তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার আছে ফিল, তিনি কিভাবে তার সকল মানে গ্র্যান্ড চিলড্রেনদের ভালোবাসতেন। ইয়েট ইন অ্যান স্পেশাল ম্যানার শি মাইট টু বি সেইড টু লাভ দেয়ার আঙ্কেল জন এল, আর তিনি কিন্তু জন এলকে একটু বিশেষভাবে ভালোবাসতেন, বিকজ হি ওয়াজ সো হ্যান্ডসাম অ্যান্ড স্পিরিটেড এ ইউথ, আর কিন্তু কারণ সে খুবই হ্যান্ডসাম ছিল, খুবই সুন্দর দেখতে ছিল, আর স্পিরিটেড মানে একদম উদ্যম একটি যুবক ছিল। অ্যান্ড এ কিং টু দ্য রেস্ট অফ আস, আর আমাদের সকলের কাছে একটা রাজার মতন ছিল। অ্যান্ড ইনস্টেড অফ মপিং অ্যাবাউট ইন দ্য সলিটারি কর্নার, সে কিন্তু আমার মতন এরকম নির্জন জায়গায় ঘুরে বেড়াতো না, লাইক সাম অফ আস আমাদের মতন। হি উড মাউন্ট দ্য মেটালসাম হর্স হি কুড গেট, তো মেটালসাম মানে একদম যে উদ্যম যে ঘোড়াগুলো আছে, ছুটে বেড়ানো ঘোড়া, সেগুলো চড়তে কিন্তু সে বেশি ভালোবাসতো। হোয়েন বাট অ্যান ইম্প নো বিগার দেন দেমসেলভস অ্যান্ড মেক ইট ক্যারি হিম হাফ ওভার দ্য কান্ট্রি ইন এ মর্নিং, আর সেরকম একটা ঘোড়ায় চড়ে কিন্তু সারা সকাল কিন্তু এরকম একটা অঞ্চলে কিন্তু ঘুরে বেড়াতে। অ্যান্ড জয়েন দ্য হান্টার্স ওয়েন দে ওয়ার এনি আউট, আর তারপর শিকারীদের জয়েন করতো যখন তারা শিকার করতে যেত। অ্যান্ড ইয়েট হি লাভ দ্য ওল্ড গ্রেট হাউস অ্যান্ড গার্ডেন্স টু, আর সে কিন্তু সেই পুরোনো বাড়ি আর সেই বাগানটাকেও কিন্তু ভালোবাসতো। and had too much spirit to be always pent up within their boundaries, আর সবসময় তার মধ্যে এতটাই যে স্পিরিট, এতটাই উদ্যম উচ্ছ্বাস ছিল যে এই বাউন্ডারির মধ্যে সে কখনোই কিন্তু থাকতে পারতো না। and how their uncle grew up to a man's estate as brave as he was handsome, আর কিভাবে সেই তাদের যে আঙ্কেল জন এল কিভাবে আস্তে আস্তে বড় হয়ে উঠলো, কিভাবে সাহসী হয়ে উঠলো, টু দ্য অ্যাডমিরেশন অফ এভরিবডি, সবাই কিন্তু তাকে কিন্তু প্রশংসা করতো। বাট দ্য গ্রেট গ্র্যান্ডমাদার ফিল মোস্ট স্পেশালি, এটাকে উঠিয়ে দিই একটু, but their great grandmother felt most especially and how he used to carry me upon his back। ঠিক আছে, আর সব থেকে বেশি প্রশংসা করতে কিন্তু তাদের গ্র্যান্ডমাদার ফিল। ঠিক আছে, আর তারপরেই বলছে and how he used to carry me upon his back, কিভাবে সে আমাকে তার পিঠে চড়াতো, আমাকে নিয়ে সে ঘুরে বেড়াতো, আমাকে তার পিঠে চাপিয়ে। আই ওয়াজ লেম ফুটেড বয়, তখন কিন্তু লেখকের পা একসময় ভেঙে গেছিল, সেই সময় কিন্তু তার যে দাদা, তার যে এল্ডার ব্রাদার, সে কিন্তু তাকে পিঠে চাপিয়ে ঘুরে বেড়াতো। ফর হি ওয়াজ এ গুড বিট ওল্ডার দ্যান মি, সে আমার থেকে একটু বড় ছিল, সেজন্য আমাকে কিন্তু পিঠে চাপাতে পারতো। মেনি এ মাইল হোয়েন আই কুড নট ওয়াক ফর পেন, আর আমি যখন পায়ের ব্যথায় হাঁটতে পারতাম না, সে কিন্তু আমাকে পিঠে চাপিয়ে ঘুরে বেড়াতো। অ্যান্ড হাউ ইন আফটার লাইফ হি বিকেম লেম ফুটেড, কিন্তু পরবর্তী জীবনে তারও কিন্তু পা ভেঙে গিয়েছিল। ঠিক আছে, এবং সে পঙ্গু হয়ে গিয়েছিল, তারও পা ভেঙে গিয়েছিল। আই ডিড নট অলওয়েজ মেক অ্যালাওয়েন্স এনাফ ফর হিম, কিন্তু আমি কিন্তু তার জন্য এতটা করতে পারিনি। হোয়েন হি ওয়াজ, যখন সে কিন্তু অধৈর্য হয়ে যেত, কারণ সে তো একদম উদ্যম একটা উচ্ছ্বাসিত আত্মা, সে তো কখনোই এভাবে মানে বাউন্ডারি ভেতরে থাকতে পছন্দ করতো না। তার যে পা ভেঙে গেল, তার তখন সেই সময় জীবন কেমন সেটাই কিন্তু এখানে লেখক বর্ণনা করছেন। when he was impatient, যখন সে অধৈর্য হয়ে যেত, in pain, এবং ব্যথায় থাকতো, not remember sufficiently how considerate he had been to me, সে কিন্তু মনে করতো না যে সে আমাকে কিভাবে দেখাশোনা করেছিল যখন আমার পা ভেঙে গেছিল। when I was lame-footed and how he died, এবং and when he died, এবং যখন সে মারা গেল, তার দাদা কিন্তু মারা গিয়েছিল, তো he had not been dead an hour, তার মৃত্যুর 1 ঘন্টা হয়নি। it seemed as if he had died a while ago, মনে হচ্ছিল সেজন্য কিছুক্ষণ আগেই মারা গেল। such a distance there is betwixt life and death, আর এই যে লাইফ এন্ড ডেথ এর মধ্যে, জীবন ও মৃত্যুর মধ্যে এই যে এইটুকু আর পার্থক্য। and how I bore his death, and as I thought pretty well at first, but afterward it haunted and haunted me, এভাবে কিন্তু আমি তার মৃত্যুটাকে সহ্য করে
ধরে নিয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু তার এই মৃত্যু আমাকে কিন্তু তাড়া করে বেড়াতো। হান্টেড মানে কি তাড়া করে বেড়াতো। অ্যান্ড দো আই ডিড নট ক্রাই টু টেক ইট টু হার্টস টু অ্যাজ সাম ডু, কিন্তু আমি কিন্তু তাকে কখনোই মানে তার মৃত্যুটাকে নিয়ে আমি কিন্তু সেইভাবে কান্না করতাম না। অ্যান্ড আই থিঙ্ক হি উড হ্যাভ ডান ইফ আই হ্যাড ডাইড, যেটা আমার মনে হয় যে আমি মারা গেলে সে আমাকে নিয়ে এতটা কান্না করবে। ইয়েট আই মিসড হিম অল ডে লং, যদিও আমি তাকে সারাদিন ধরে মিস করতাম, তার যে মানে অনুপস্থিতি সেটাকে আমি মানে মিস করতাম। অ্যান্ড নিউ নট টিল দেন হাউ মাচ আই হ্যাড লাভড হিম, এবং আমি জানতাম আমি তাকে কতটা ভালোবাসতাম, কিন্তু আমি কিন্তু তার জন্য এতটা কাঁদতাম না যতটা আমি মারা গেলে সে আমার জন্য কাঁদতো। আই মিসড হিজ কাইন্ডনেস, আমি তার দয়ালু যে ভাব সেটাকে মিস করতাম। অ্যান্ড আই মিসড হিজ ক্রসনেস, আই উইশড হিম and wish to be alive again, এবং আমি তার সমস্ত ব্যবহারগুলো আচার-আচরণ মিস করতাম, এবং আমি চাইতাম সে যেন আবার জীবিত হয়ে উঠুক। To be quarreling with him, আমি চাইতাম তার সাথে ঝগড়া করতে। For we quarrel sometimes, আমরা কখনো কখনো ঝগড়াও করেছিলাম তার জন্যই। Rather than not have him again, এবং আমি চাইতাম যে ও যদি থাকতো তাহলে আর ঝগড়া করতাম না। And was uneasy without him, আমি কিন্তু খুব আনইজি ফিল করতাম, মানে খুব একটা ভালো লাগতো না আমার ওকে ছাড়া। As their poor uncle must have been when the doctor took off his limb, ঠিক আছে। as he their poor uncle, যখন ডক্টর তাদের এই আঙ্কেলের পাটা ছিঁড়িয়ে নিল তখন আমার খুব মানে আনইজি ফিল হয়েছিল। Here the children fell a crying, এখানে সেই বাচ্চাগুলি প্রায় কান্নায় ভেঙে পড়ে। And asked him their little mourning which they had was not for Uncle John, asked in the little morning, তারপর তারা which they had on was not for Uncle John, and they looked up and prayed me to go on about their uncle, ঠিক আছে। তো তারা কিন্তু প্রায় কাঁদো কাঁদো হয়ে যায়, এবং তারা কিন্তু বলে যে এই আঙ্কেল জন সম্পর্কে আরো বলতে, but to tell them some stories about their pretty dead mother, ঠিক আছে। তো এবার কিন্তু তারা জন আঙ্কেলের সঙ্গে আর কিছু সম্পর্কে আর কিছু শুনতে চায় না, কারণ তার সম্পর্কে শুনে তাদের মন খারাপ হয়ে গেছে। এবার তারা শুনতে চায় তাদের যে ডেড মাদার, সুন্দর পিটি মানে তাদের মা ছিল খুবই সুন্দরী, যে ডেড মাদার সে মারা গেছে তার সম্পর্কে এখন শুনতে চাচ্ছে। Then I told him how for 7 long years, এবং তারপর আমি তাদেরকে বললাম then I told them how for 7 long years, কিভাবে প্রায় 7 বছর, in hope sometimes in despair, in hope that sometimes and sometimes in despair yet persisting, ever I quoted the fair allies wanton, এখানে এই যেভাবে যে এখানে যে নামটা যে লেখা এটাকে আমরা ধরে নিই যে ওয়ান্টন, ঠিক আছে নামটা। তো কিভাবে 7 বছর তার সঙ্গে কেটেছিল অ্যালাইস ওয়ান্টনের সঙ্গে, as much as children could understand, এবং যতটা এই বাচ্চারা বুঝতে পারবে সেইভাবে আমি তাদেরকে এক্সপ্লেন করলাম। I explained to them what coyness and difficulty and denial meant in my days, when suddenly turning to allies the soul of the first তো দেখো এখানে কিন্তু এখন কিন্তু দৃশ্যটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু এসেটা প্রায় শেষের দিকে চলে এসেছে। as much as the children could understand, আমি তাদেরকে ততটা এক্সপ্লেন করলাম। তো পয়েন্টস আর ডিফিকাল্টি, ততটাই মানে ডিফিকাল্টি সমস্যা হলো আমি তাদেরকে কিন্তু এটাকে কিন্তু ডিসক্রাইব করার চেষ্টা করছি। when suddenly turning to allies, যখন আমি এই ডিসক্রাইব করতে করতে অ্যালাইস দিকে তাকালাম, the soul of the first allies looked out at her eyes with such a reality of representment, তো তাদের যে মা অ্যালাইস তার যে সোল আত্মাটা সেটা কিন্তু আমি আমার মেয়ে অ্যালাইসের চোখের মধ্যে দেখতে পেলাম। দ্যাট আই বিকেম ইন ডাউট হুইচ অফ দেম স্টুড দেয়ার বিফোর মি, আর আমার মনে একটা ডাউট হতে লাগলো, সন্দেহ হতে লাগলো যে কোন অ্যালাইস আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। অর হুজ দ্যাট ব্রাইট হেয়ার ওয়াজ, কার সেই উজ্জ্বল চুলগুলি কার। অ্যান্ড হোয়াইল আই স্টুড গেজিং, আর যখন আমি তাকিয়েই থাকলাম, গেজিং মানে একদৃষ্টে তাকিয়ে থাকা, বোথ দ্য চিলড্রেন গ্র্যাজুয়ালি গ্রিউ ফেইন্টার টু মাই ভিউ, আর সেই দুটি বাচ্চাই কিন্তু আমার চোখের সামনে ফেইন্টার মানে আস্তে আস্তে আবছা হয়ে যেতে শুরু করলো। and still receding till nothing at last but two mournful features were seen in the uttermost distance, ঠিক আছে। আর তারপর আস্তে আস্তে একেবারে বিলীন হয়ে গেল, which without speech strangely impressed upon me the effects of speech, আর তার আস্তে আস্তে দূরে একটা ফিচারে একটা মানে একটা রেখাতে তৈরি হয়ে গেল, এবং তারা বলছে যে উই আর নট অ্যালাইস, নট অফ অ্যালাইস, আমরা অ্যালাইসের কেউ নই, নর অফ দি, আমরা তোমারও কেউ নেই, নর আর উই চিলড্রেন অ্যাট অল, আমরা কোনো চিলড্রেনও নই, আমরা কোনো শিশুও নই। দ্য চিলড্রেন অফ অ্যালাইস কল বার্ট্রাম ফাদার, ঠিক আছে। এই অ্যালাইসের মানে তাদের যে মা অ্যালাইস, সেই অ্যালাইসের যে শিশুরা রয়েছে তারা বার্ট্রামকে মানে বাবা বলে, মানে অ্যালাইসের সঙ্গে বার্ট্রামের বিয়ে হয়েছিল হয়তো সত্যি করে আসল লাইফে। তো তারা কিন্তু বার্ট্রাম
আমাকে বাবা বলে উই আর নাথিং, আমরা কেউই নই, লেস দ্যান নাথিং, আমরা কিছুর থেকেও মানে কোনো কিছুর থেকে কিছুই নই। অ্যান্ড ড্রিমস, আমরা শুধুমাত্র একটা স্বপ্ন। উই আর অনলি হোয়াট মাইট হ্যাভ বিন, আমরা শুধুমাত্র সেটা যেটা হতে পারতো। অ্যান্ড মাস্ট ওয়েট আপন দ্য টেরিয়ার শোর্স অফ দ্য লেডি মিলিয়ন্স অফ এজেস বিফোর উই হ্যাভ এক্সিস্টেন্স অ্যান্ড এ নেম। এবং আমরা প্রায় হাজার হাজার বছর ধরে সেই লেদে মানে যেই যেই নদীটা, একটা নদী যেটা মানুষ মৃত্যুর পর মানে মানুষের জীবন আর মৃত্যুর মধ্যে পারাপারের যে নদীটা রয়েছে, ঠিক আছে, তো সেই নদীর ধারে আমরা বছরের পর বছর মানে হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছি শুধুমাত্র আমাদের একটা অস্তিত্বের জন্য এবং একটা নামের জন্য। অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাওকেনিং, আমাদের আমার জেগে ওঠার জন্য। আই ফাউন্ড মাইসেলফ অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাওকেনিং, এর মধ্যে কিন্তু লেখক জেগে উঠলেন। আই ফাউন্ড মাইসেলফ কোয়াইটলি সিটেড ইন দ্য ব্যাচেলার আর্মচেয়ার, আমি পেলাম যে আমি ব্যাচেলার যে আর্মচেয়ার রয়েছে, যে চেয়ারটা রয়েছে সেটার উপর আমি বসে আছি। ওয়ার আই হ্যাড ফলেন অ্যাসলিপ, যেখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। উইথ দ্য ফেথফুল ব্রিগেড আনচেঞ্জড বাই মাই সাইড বাই জন এল জেমস এলিয়া, জেমস এলিয়া ওয়াজ গন ফর এভার, ঠিক আছে। আর ঘুম থেকে জেগে তিনি কিন্তু বুঝতে পারলেন সেই জন এল, তার যে ব্রাদার, সে কিন্তু মারা গেছে, ঠিক আছে। আর এইভাবেই কিন্তু এই এসিটি এখানে শেষ হয়ে যায়। আর তা এটা লেখক ঘুম থেকে উঠে বুঝতে পারে এটা কিন্তু তার স্বপ্ন ছিল, তার যে না পাওয়া যে জীবন সেটা শুধুমাত্র তার স্বপ্নে এসে তাকে দেখা দিয়ে গেল, ঠিক আছে। তার যে না পাওয়া পূর্ণতা, তার জীবনের যে অপূর্ণতা, সেটাই কিন্তু সে তার স্বপ্নে দেখলো, স্বপ্নে ফিল করলো, ঠিক আছে। তো এখানে কিন্তু এসিটি শেষ হলে ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবে। এরকম আরো যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।